মানে আজকে ভোরবেলায় আমাদের ঘুম ভেঙেছে, তখন বাজে হচ্ছে ভোর রাতই বলা চলে, 3:44 বাজে। ঠিক আছে, 3:44 বাজে এবং সাইরেনের শব্দে অবশ্যই বুঝতেই পারছো, আমি তো টাইটেলেও মেনশন করেছি, ভিডিওর থাম্বনেলেও দিয়েছি যে সাইরেনের শব্দেই আমাদের ঘুমটা ভাঙলো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি। আর সেই জন্য বাইরে আর না বেরিয়ে বাড়িতেই অনলাইনে কিছু বাজার করা হয়েছে। খুবই সামান্য কয়েকটা সবজিপাতি। এখানে 500 গ্রাম মতন পেঁয়াজ রয়েছে, একটা বাঁধাকপি রয়েছে, 1 কেজি আলু রয়েছে, আর একটা ডিমের ট্রেও নিয়ে নিয়েছি। তার সঙ্গে প্রায় ধরো 1.5 কেজি মতন চিকেনও নেওয়া হয়েছে। আর এখানে আজকে অনেকদিন বাদে এই লাল পেঁয়াজটা পেলাম, মানে ভালো অবস্থায় পেলাম। কারণ বাজারে যা দেখেছি তার তুলনায় কিন্তু একটু হলেও বেটার। 1 কেজি আলুর দাম মোটামুটি নিয়েছে ধরো 11 শেকেল। তার মানে প্রায় ধরো এই 260 টাকা। আর এই যে ডিমের ট্রেটা দেখছো, এখানে 12খানা ডিম রয়েছে। 12খানা ডিম প্রাইস নিয়েছে প্রায় ধরো 13 শেকেল, মানে এই ধরো 360 টাকা। আর এখানে আমি 1.5 কেজি মাংস নেওয়া হয়েছে। তো 1.5 কেজি মাংসের মধ্যে দাম পড়েছে প্রায় 76 শেকেল, মানে 1794 টাকা। তবে এটা অনেক দিন যাবত চলে যাবে। টোটাল আজকের বাজার এই ধরো 145 শেকেল মতন হয়েছে। আর এই কটা জিনিস যা দেখলে তার দাম 145 শেকেল, মানে যদি আমি এখন কনভার্ট করি তাহলে দাম দাঁড়াবে 3422 টাকা। বুঝলে? তাহলে এই হলো দামের মোটামুটি ফিরিস্তি, যা তোমরা অনেক সময়তেই রিকোয়েস্ট করো যে একটু দামটা বলো, কতখানি দাম নিল। তো মোটামুটি আমি তোমাদের একটা আইডিয়া দিলাম যে এই কটা জিনিস বাজার করলাম বাড়িতে বসে। এবং যে দামটা বললাম 145 শেকেল, তার মধ্যে ডেলিভারি চার্জেসও কিন্তু ইনক্লুডেড। আজকে একদম ঠিকই করে নিয়েছি, আলু ছাড়াই একটু মাংসের পাতলা না তাহলেও একটু কষা কষা করে ঝোল করব। আমি মাংসের যে ছালটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি, তবে পায়ের দিকের এই স্কিনটা আমি কিছুতেই ছাড়াতে পারি না, ওইটুকু থেকেই যায়। আর কয়েকটা যা যা দেবো মাংসে সেগুলো সবই রেডি করে নিয়েছি। একটা মশলাও বানিয়ে নিয়েছি, এর মধ্যে আদা রসুন, অল্প একটু পেঁয়াজও রয়েছে, আর সামান্য একটু লঙ্কাও রয়েছে। আমি দেখেছি যে বাটা পেঁয়াজ আর তার সঙ্গে কুচনো পেঁয়াজ এটা যদি একসাথে দেওয়া যায়, রান্নার টেস্ট কিন্তু খুব অন্যরকম হয়। তাই সেটা সব প্রিপেয়ার করে যাচ্ছি আপাতত স্নানে। স্নান সেরে এসে তারপরে একেবারে রান্না চাপিয়ে দেবো। এই দেখো, রান্নার মধ্যে ফোড়নে আজকে গোটা গরম মশলা রয়েছে, তার পাশাপাশি শুকনো লঙ্কাও দিয়েছি একটা, আর কয়েকটা রসুনও দিয়েছিলাম। এতে বেশ ফ্লেভারটা সুন্দর আসে দেখেছি রান্নায়। আমি একটা ইনস্টাগ্রামে ভাইরাল এরকম রেসিপি দেখেছিলাম, যেটাকে বলছিল দেহাতি চিকেন। তবে দেহাতি চিকেন আমার মনে হয় আর একটু ইলাবোরেট একটা রেসিপি ইউটিউবে পাওয়া যায়, অন্তত পক্ষে এইটার থেকে একটু হলেও আলাদা। তো যাই হোক, সেই ট্রিটমেন্টেই আমি মোটামুটি এই চিকেনটা অনেক সময়তে করে থাকি, যেটা সৌরভের বেশ ভাল লাগে। তাই জন্য আজকে ঠিক করেছি, শুধু যেহেতু চিকেন আর ভাত, একটু এরকম ভাবেই রান্নাটা করা হোক। ভালো মতন কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, চিকেন একেবারে রেডি। ওপর দিয়ে একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছি। যখন খাবারটা পরিবেশন করব তখন একটু নেড়ে নেব। এই যে আজকে সিম্পল মেনু, মাংস আর ভাত, ব্যাস। সাথে একটুখানি শসা কেটে নিয়েছিলাম, আর অন্য কিচ্ছু ছিল না। ও হ্যাঁ, একটা লেবুও ছিল অবশ্য। তো লেবুটা এটার মধ্যে না দিলেও চলে খুব বেশি। তবে ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ধোঁয়া ওঠা মাংস আর ভাত খেতে কিন্তু দিব্য লাগছিল। আর এটাই আপাতত খেয়ে নি, তারপরে আবার দেখি কি করা যায় বিকেলের দিকে, কারণ আজকে বেরোনোর সত্যি কোনো চান্স নেই। দেখেছো আকাশের অবস্থা, কিরকম বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে কতখানি মেঘ হয়ে রয়েছে। এই এক কিন্তু চাপের ব্যাপার ইসরায়েলে, মানে শীতের সময়টায় এরকম বৃষ্টি পড়ে। আর আমার মনে হয় শুধু ইসরায়েল বলেই নয়, আমি অনেকের ভিডিওতেই দেখি শীতকালে বৃষ্টির একটা ব্যাপার রয়েছে, যেটা আমেরিকাতেও দেখেছি অনেকের ভিডিওতে, যে বেশ ভালো রকমের বৃষ্টিটা হয়। তাই এখানেও কিন্তু 2 দিন ধরে টানা এরকম বৃষ্টি চলছে, আর তার পাশাপাশি সেই ঠান্ডা। বিকেলের দিকে সূর্যাস্তের সময়তে একটুখানি, মানে খুবই অল্প একটা জায়গা জুড়ে পশ্চিমের আকাশে সূর্যকে দেখা যাচ্ছে। ওই যে ওইখানে একটা ছোট্ট আগুনের গোলার মতন দেখা যাচ্ছে, আর বাকি অংশটা দেখো কিরকম মেঘে ঢেকে রয়েছে। তবে যাই বলো না কেন, এইটুকু জায়গায় এই যে কাঁচের মধ্যে ছোট্ট ছোট্ট বিন্দু হয়ে জল হয়ে রয়েছে, এটার সাথে কিন্তু মিলিয়ে বেশ সুন্দর দেখতে লাগছিল। ঠিক মনে হচ্ছে দূরে আকাশে কোথাও একটা আগুনের খেলা চলছে। বাইরে খুবই ঠান্ডা, সেই জন্য সৌরভ বলল যে একটুখানি কফি খাই। তাই ওই বানিয়েছে, ওই এই কফিটা একটু ভালো বানায়, আর এই কফিটাতে না একটু এলাচের
গন্ধ আছে, খুব সুন্দর খেতে, টার্কিশ কফি একটা। তো সেটাই বানালো। ওইটা এমনি কফির যে মানে মাগটা আর কি, হাতে ধরে ভালো লাগছে। হাতটা এত ঠান্ডা হয়ে গেছে, একটু আগে ওয়াশরুমে গেছিলাম, তো তারপরে এইটা ধরে খুব আরাম হচ্ছে। মানে আজকে ভোরবেলায় আমাদের ঘুম ভেঙেছে, তখন বাজে হচ্ছে ভোর রাতই বলা চলে, 3:44 বাজে। ঠিক আছে, 3:44 বাজে, এবং সাইরেনের শব্দে অবশ্যই বুঝতেই পারছো, আমি তো টাইটেলেও মেনশন করেছি, ভিডিওর থাম্বনেলেও দিয়েছি, যে সাইরেনের শব্দেই আমাদের ঘুমটা ভাঙলো না। লেগেই থাকে এখানে এই ব্যাপারটা, এটাই যা বুঝলাম। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, আমার একটা জিনিসই মানে বলতে খুব ইচ্ছা করছে, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে, সেটা হলো যে আমরা যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, মানে এই বছরের শুরুতে ফেব্রুয়ারিতে, যারা এতদিনে আমার ভিডিও ফলো করো তারা জানোই যে এবছরের শুরুর দিকে মানে ফেব্রুয়ারি মাসে আমরা ইসরায়েলে পদার্পণ করেছিলাম। তো সেই সময় প্রথম উইকেই আমাদের সঙ্গে একটি দক্ষিণ ভারতীয় পরিবারের আলাপ হয়েছিল, এবং তারা মানে একটি সুপার মার্কেটে আমাদের সাহায্য করেছিল, কারণ আমরা প্রথমেই ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম, যেহেতু সুপার মার্কেটের সমস্ত কিছু যাই প্রোডাক্ট মানে ইনিশিয়াল প্রথম সপ্তাহের প্রথম 2 সপ্তাহের জন্য ধরো কিছু আমরা জিনিস ওখান থেকে কিনবো, তো সেখানে যেটাই কিনতে যাই না কেন সবটা হিব্রু ভাষায় লেখা ছিল। তা আমাদের একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছিল, আর তখনও আমরা ঠিক আমাদের তখনও ফোন কানেকশন মানে নতুন সিম কানেকশন নেওয়া হয়নি, ইন্টারনেটও বাইরে আমাদের নেই, তো সেই জন্য আমরা ট্রান্সলেটও করবো এরকমও ভাবনা চিন্তা মাথায় আসেনি। তো কি নেব কি না নেব এটা একটা চিন্তায় ছিল, সেই দম্পতি আমাদের সাহায্য করেছিল। তো সেই সময় অনেক রকমের কথাবার্তা হয়েছিল, বাইরে বেরিয়ে নানান রকমের কথা হয়েছিল। সেদিনই আমরা রাতে ডিসাইড করেছিলাম একসাথে খাওয়া দাওয়া করব, ডিনার করব, সেটা আমরা করেও ছিলাম। তো তখনই কথা প্রসঙ্গে ওরা বলেছিল যে যেহেতু আমরা যুদ্ধের মোটামুটি একটা পরবর্তী সময় মানে ধরো 7th অক্টোবরের পর থেকে, মানে গত বছর 7th অক্টোবরের পর থেকে যুদ্ধ শুরু হয়েছিল, এবং তার মানে কিছু দিনের মাথায় আমরা, কিছু মাসের মাথায় আমরা ইসরায়েলে এসেছিলাম। তো সেটা নিয়ে স্বাভাবিক একটা কথা তো আসেই, মানে অন্য পক্ষ থেকে, যে তোমরা এখানে এসেছো, বাড়ি থেকে কিছু বলেনি, চিন্তা করেনি, ইত্যাদি ইত্যাদি। তো সেটা আমরা বলা বলি করছিলাম। তখন মানে যে স্ত্রী ছিল, মানে ওই দম্পতি যিনি আর কি ওয়াইফ, তো সে আমাকে বলল যে ইউল গেট ইউজ টু ইট, মানে তুমি দেখবে প্রথম প্রথম হয়তো ভীষণ ওভারওয়েলমিং লাগবে, বড্ড মানে ভয় লেগে যাবে, একটা টাইমের পরে ইউল গেট ইউজ টু ইট, মাঝে মধ্যেই তুমি সাইরেন শুনতে পাবে, সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট। এটা আমাকেও বলেছিল। তো আমার এটাই তখন মনে হয়েছিল যে এই বলে কি, ওয়ারিড হব না মানে মানে সাইরেন শুনে ওয়ারিড হব না, এটা কোনো কথা? ইসরায়েল ধরো যারাই আসে তারাই মোটামুটি মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েই আসে যে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে হ্যাঁ, ইন্ডিয়ান এম্বাসি যারা আমাদের সবসময়তেই সহায়তা করে যে কোনো বিষয়তেই, মেল আসে তাদের তরফ থেকে এরকম কোনো যদি সিচুয়েশন হয়, তো সেই জন্য আমাদের ওইটাই একটা বড়সড় স্ট্রেংথ, যে যাই হোক না কেন এম্বাসি আছে, সবসময়তেই সাহায্য করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাহলে ওইটা ফার্স্ট টাইম যখন আমি শুনেছিলাম ওর থেকে যে ইউল গেট ইউজ টু ইট, আমার না আমি বলছি যে এটা কোনো কথা? এটা মানে কি করে ও এত সহজে বলতে পারছেন? বিশ্বাস করবে না, আজকে ভোরবেলায় যেটা হলো, প্রথম দিন যতখানি ভয় পেয়েছিলাম, বা প্রথম ধরো অক্টোবর মাসে যেটা হলো, এই বছরের অক্টোবর মাসে যে মানে অ্যাটাকটা হয়েছিল, সেটার একটা ভিডিও আমার কাছে অবশ্যই আছে ইউটিউব চ্যানেলে, যেটা এক্সপিরিয়েন্সেস ইন ইসরায়েল, একটা প্লেলিস্ট করা আছে, তার মধ্যেও দেওয়া আছে যে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেটা। সেই যে অভিজ্ঞতাটা ছিল, বা সেই যে একটা মানে প্রচন্ড চাপানোতর সৃষ্টি হয়েছিল, ভয় লেগেছিল, সেটা কিন্তু অনেকটাই মনে হলো একটা অভ্যেস হয়ে গেছে। মানে আজকে জাস্ট সাইরেন শুনলাম, তৎক্ষণাৎ জেগে উঠলাম, একটুখানি ভয়ে ধরো 1% মতন ভয় রয়েছে, কিন্তু জানি যে কি কি করতে হবে, যা যা আর কি প্রোটোকল মতন দেওয়া থাকে, যা যা করতে হয় বলা থাকে, সেই অনুযায়ী কাজ করা। ওটার সাথে যেন মনে হলো যে এটা একটা অভ্যেস হয়ে গেল আমাদের। এটা একটু শকিং না? মানে একজন ভারতীয় হিসাবে আমি বলছি, বা একজন ফরেনার, ইসরায়েলের আমি একজন ধরো বিদেশি মানুষ, তার কাছে একটা ব্যাপার মানে অভ্যেস হয়ে গেল, এইটা কিন্তু একটুখানি অন্যরকম। আমার কাছে তো ডেফিনেটলি অন্যরকম। তবে সেফ থাকাটা মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই জরুরি, এবং অধিকারও আছে তাদের, তারা তাদের মতন করে সেফ থাকবেন, এটাই হচ্ছে কাম্য। যাই হোক, আবারও অনেক জ্ঞান দিয়ে দিলাম, কোট আন কোট। আচ্ছা, তোমরা কি আমার এই জ্যাকেটটা দেখে দেখে বোর্ড? কারণ আমি প্রত্যেক ভিডিওতেই এই জ্যাকেটটা নিয়ে আসি, কিছু করার নেই, এটা আমি অ্যাকচুয়ালি বাড়িতে পরি, এবং খুবই মানে মজার ব্যাপার হচ্ছে এটা আমার জ্যাকেটও ছিল না অ্যাকচুয়ালি। সৌরভ যখন শিলিগুড়ি থেকে আমরা এখানে মানে চলে আসছি সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে,
যখন আমরা চলে আসি সেই সময় তো সৌরভ আবিষ্কার করেছিল যে 3টে ওর এরকম নতুন জ্যাকেটস রয়েছে যেগুলো মানে আনটাচড, মানে ট্যাগ রয়েছে। তো সেটা 3টে, একটা মানে আমাকে আর বাকি দুটো কাকু কাকিমাকে ও দান করেছিল, ঠিক আছে। তো নো ডাউট জ্যাকেটগুলো খুবই ভালো এবং এটা ডিক্যাথলনেরই একটা জ্যাকেট। তবে এটা আমি বাড়ির জন্যই রেখেছি, মানে বাড়িতে পরার জন্য, কারণ এটা একটু ওভার সাইজড, আমার থেকে একটুখানি সাইজে বড়। অবভিয়াসলি এটা সৌরভের জ্যাকেট ছিল, আমার থেকে একটুখানি বড়, তো আমি বাড়িতে রেখেছি। এটা প্রচন্ড কমফোর্টেবল এবং এটা কি বলতো 2 সপ্তাহ অন্তর যদি আমি এটা ধুয়ে দিই, এটা না ওয়াশিং মেশিন থেকেই মানে ড্রাই হয়ে বেরোয়, মানে এটা মেটেরিয়ালটা এত ভালো। ডিক্যাথলনের বেশিরভাগ জিনিসই ওই কুইক ড্রাই টাইপের, তো ড্রায়ার মেশিনে হয়তো দিতেও লাগে না, মানে এটা এতটাই ভালো। তো সেই জন্য আমাকে এটা হয়তো তোমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখবে, বাড়িতে যখনই আমি থাকি আমি এটাই পরি। আমি জানি আমার নিজের অ্যাকচুয়ালি দেখে মনে হয়েছে আরে ভাই প্রত্যেক ভিডিওতেই এই জ্যাকেটটা পরে আমি চলে আসছি, এটা খুব অদ্ভুত ব্যাপার। হয়তো তোমাদেরও লাগতে পারে যে ও প্রত্যেকটা ভিডিওতে ও একটা অ্যাশ কালারের জ্যাকেট পরে চলে আসে। বাড়িতে তোমরা তো এরকমই পরো নাকি? বাড়িতে তোমরা চেঞ্জ করে করে পরো 5 রকম। আমার নেই। আমি যখন মানে দেশে থাকতাম, আমার বাড়িতে থাকতাম কলকাতায়, তখন আমার ছিল না, মানে একটা স্পেসিফিক সেট থাকতো, সেই সেটটাই। আচ্ছা তোমাদের সাথে কথা বলছি আর এটা খাওয়া হচ্ছে না, দাঁড়াও। কফিটা খুব ভালো খেতে। তো যেটা বলছিলাম যে আমার ওরকমই মানে একটা ধরো পার্টিকুলার সেট রয়েছে, একটা সোয়েটার আর ওপরে একটা শাল টাইপের, মানে মাথা ফাতা পুরো মুড়িয়ে নেওয়ার জন্য মোজা, সেটা রয়েছে। 2 সপ্তাহ অন্তর কেচে দেওয়া হয়, ব্যাস আমার ওইভাবেই চলে। কারণ কলকাতার শীত এখন, তাও শুনছি যে কলকাতা একটু শীত ঠান্ডা মানে ভালো মতনই পড়ছে, গতবার তো শুনেছি ভালোই ঠান্ডা পড়েছে। তো আমার মানে ওরকম খুব বেশি আমার বাইরে পড়ার প্রচুর আছে, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো পড়ার মতন রয়েছে। এখানে এসে একটু সুযোগ হচ্ছে, কলকাতাতে তো অত সুযোগ হতো না, তো এখানে একটু সুযোগ হচ্ছে। কিন্তু তা বাদে এই জ্যাকেটটাই আমার মানে পুরো একদম কনস্ট্যান্ট রয়েছে আমার সাথে। জবের থেকে এখানে এসেছি ঠান্ডার মধ্যে এটাই পরি, আর এটা ভীষণ মানে আরামদায়ক, বড় সড়ো আর পুরো একেবারে ইয়ে করে থাকে, ভালো আর কি, কমফোর্টেবল খুবই। যাই হোক, এটা আপাতত শেষ করি, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বাবা ভিডিও গেম খেলছে। আচ্ছা একটু পজ করবে? ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি আমার খাবারের প্রশংসা করো, মানে রান্নার প্রশংসা করো, এটা কি তুমি মন থেকে করো নাকি মানে জোর করে করো? না, আমি খুব অনেস্টলি করি। একজন দাদা লিখেছে যে দাদা কি মন থেকে করে না জোর করে করে? না, আমি অনেস্টলি করি এবং যেটা আমার ভালো লাগে না সেটা আমি বলিও। সেটা তো তুমি ম্যাক্সিমাম জায়গাতে বলো না সেভাবে। রসগোল্লার ভিডিওটা তো একটুখানি বলেছিলে, বলেছিলাম, তাও মানে ব্যালেন্সড। তুমি যে খুব মানে খারাপ হয়েছে এটা তো তুমি কখনো বলো না। কারণ খারাপ হয়তো হয় না। এইটা তাহলে তুমি বলো এতজন জনগণের সামনে, কারণ অনেকেরই মনে হতে পারে যে একটা বায়াস, আমারই মাঝে মাঝে মনে হয়েছে তুমি বায়াস রিভিউ দাও, তো সেই জন্যই জিজ্ঞেস করছি। এখন অবধি আমি সেরকম ভাবে বায়াস রিভিউ দিইনি, যেগুলো রান্না হয়েছে সেগুলো ভালোই লেগেছে সেই জন্যই বলেছি। আর অ্যাকচুয়ালি যে রান্নাগুলো হয় সেগুলো আমার পছন্দের রান্নাই হয়, তো বেশিরভাগ সময় সেগুলো ভালোই হয়। তবে হ্যাঁ, মানে আমার খারাপ লাগলে আমি সেটা বলতে ছাড়ি না, আমি প্রচন্ড ক্রিটিক সবকিছু। ক্রিটিকের সোয়েটারটা খুব ভালো, থ্যাংক ইউ। ভালো একটা সোয়েটার, কিন্তু ক্রিটিকের বউয়ের এই একটাই সোয়েটার, ক্রিটিকের বউয়ের একটাই জ্যাকেট। এদিকে ক্রিটিক আলাদা আলাদা জ্যাকেট পরে, আলাদা আলাদা সোয়েটার পরে। এটা নিয়ে ক্রিটিকের, আর এই সব থেকে বড় কথা ক্রিটিকের বউ যে জ্যাকেটটা পরে আছে সেটা ক্রিটিকের, একটু আগে আমি বলেছি ভিডিওতে। এটা নিয়ে ক্রিটিকের কি মতামত? আমি বহুবার অনেক রকমের অফার দিয়েছি, কেউ যদি না শোনে সেটা আরো একটু ভালো করে বলো যে তোমার বউয়েরও কোনো চাহিদা নেই। কারণ একজন বন্ধু লিখেছে যে ইয়ে আবদার করেছে, কি বলে লুচি আর আলুর দম আবদার করেছে, এ তো খুব মানে এটা আবার আবদার হলো, সত্যি কলিকাল চলে এলো, এরকম একজন লিখেছে। ঠিকই কলিকালই এসছে বটে, কিন্তু বউয়েরও কোনো আবদার নেই। ঠিক, একদম। এটা বলো তুমি একটু। ঠিক আছে, আমি অনেক সময় অনেক কিছু জোর করে কিনতে বলি, সেটা ঠিকই। তোমরা বিশ্বাস করলে কিনা জানি না। যাই হোক খেলো বাবা, মন দিয়ে খেলো, দরজা বন্ধ করে দিচ্ছি। এই টাইমটাতে মানে ছুটির দিনে ওর ভিডিও গেম খেলার, ছুটির দিন বলে না, যেদিন থেকে আর কি উইকেন্ডটা পড়ে, মানে ধরো বৃহস্পতিবার থেকে, অনেকেই মানে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, মানে জিজ্ঞেস করো যারা যে ছুটির দিনটা কবে। ছুটির দিন তো শুক্রবার আর শনিবার,
আর বৃহস্পতিবার রাত থেকেই মোটামুটি একটা ছুটি ছুটি আমেজ চলে আসে এখানে, যেটা আমাদের দেশেও হয়ে থাকে, ফ্রাইডে বা ফ্রাইয়ে আমরা বলে থাকি। তো সেরকমই খানিকটা বৃহস্পতিবার থেকেই ছুটি ছুটি ব্যাপার চলে আসে, এবং বৃহস্পতিবার দিন রাত্রিবেলা মানে ওর মন যেদিনকে হালকা করার থাকে, প্রচন্ড যেদিন হেকটিক যায়, মানে বৃহস্পতিবার করে এই কয়েকটা উইক ধরে আর কি প্রচুর কাজের চাপ যাচ্ছে, তো সেই জন্য যখনই আসে রাত্রের দিক থেকে মানে একটা টাইমের পরে ও একটুখানি ভিডিও গেম খেলে মাইন্ডটাকে রিফ্রেশ করে। একটা বহুদিনের পুরোনো গেম ও খুঁজে পেয়েছে, সেটা খেলে। আমার কোনো ইন্টারেস্ট নেই এ ব্যাপারে, আমি এমনি মোবাইল গেম খেলতে ভালোবাসি, ভিডিও গেমের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তো সেটাই খেলে, আর কোনো ডিস্টার্ব করা যায় না, মানে খুব মন দিয়ে খেলে আর কি। তো যাই হোক, তোমরা আশা করি উত্তর পেলে যে দাদা লিখেছে, না গো আমি নিজের রান্না নিয়ে আমি কিচ্ছু ভালো বলছি না, তবে হ্যাঁ যেহেতু আমি নিজেও খেতে একটু ভালোবাসি, তো সেই জন্য একটু না অনেকটাই ভালোবাসি, যাকগে, যেহেতু আমি ভালোবাসি খেতে, সেই জন্য আমার যতক্ষণ না আর কি নিজের মানে রসনা তৃপ্তি হচ্ছে, আমি চেষ্টা করি আমার 100%টুকু দেওয়ার রান্নার ক্ষেত্রে। আর আমি এমন কিচ্ছু রাঁধুনি নই, আমি 2023 থেকে মানে একসাথে আমরা ধরো রয়েছি ব্যাঙ্গালোরে যখন থাকতাম, সেই সময় খুবই অপটু হাতে রান্নাবান্না শুরু করেছি। এখন মানে হালে এক্সপেরিমেন্ট করতে করতে একটা জায়গায় হয়তো পৌঁছে গেছি, বা ভালোবাসাটা ডিসকভার করেছি যে আমি পারি, মানে এই ভালোবাসাটা জয় করতে পারি, এরকম একটা ব্যাপার হয়তো হয়েছে, সেই জন্য একটু মাঝে মধ্যে ভালো হয়ে যায়, আর কিছুই না। বাট নিজের খেয়ে আর কি বেশ আনন্দ হয়, এটাই একটা ব্যাপার। আমি একদমই মানে বোস্টফুল নই আমার নিজের রান্নার প্রতি, না না, একদমই সেটা নয়। আমার থেকে প্রচুর 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 ভালো রান্নাবান্না করেন আমার বন্ধু বান্ধবদের মধ্যেই অনেকে আছে। যেমন আমার একজন বন্ধু আছে, একদম বিয়েবাড়ির মতন মাছের কালিয়া রান্না করে, অপূর্ব খেতে হয়। তো ওরকম কোনো ব্যাপার নেই। আর সত্যি সৌরভ এরকমই রিভিউ দেয়, যেটা আমারও শুনে এক একবার মনে হয়েছে এটা তুমি কি বায়াসড হয়ে বলছো, বা তুমি জাস্ট আমি তোমার বউ বলে বলছো, বা মন রাখার জন্য বলছো, এরকম আমি বলেছি অনেকবার। কিন্তু না, ও যেটা ক্রিটিসাইজ করে সেটা তোমরা যদি রসগোল্লার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, ওখানে কিন্তু ও যা যা মানে পয়েন্ট, মানে যেগুলো যেগুলো বলার যে এই এই জিনিসগুলো লেগেছে, সেটা কিন্তু ও বলেছে, অনেস্ট রিভিউ দিয়েছে। এনিওয়ে, এখন খুব বেশি বাজে না, 7টা 25 বাজে, আর রাত্রেও আমাদের আজকে সেম মেনু, মানে দুপুরে যা মেনু ছিল রাতেও সেম মেনু। আজকে আমার রুটি করার বিন্দু মাত্র ইচ্ছে নেই, লাস্ট আর কি ছুটির দিন আজকে যেহেতু, তো সেই জন্য একটুখানি ভাতই খাবো, আর রুটি করতে পারছি না আজকে, অসম্ভব। তো ভাতই খাবো, ওই জন্য জাস্ট গরম করবো, ব্যাস তাতেই হয়ে যাবে। তোমাদের সাথে কথাবার্তা শেষ করে ঠিক করলাম যে অনেকদিন ধরে যে প্ল্যানটা করছিলাম সেটাকে এবার একটু এক্সিকিউট করা যাক। তোমরা তো জানোই আমি এরকম ভাবে মাঝে মধ্যেই আঁকাঝোঁকা করে থাকি, তবে হ্যাঁ, আমি তো নিজে বিশাল এরকম ক্রিয়েটিভ পেইন্টার বা আর্টিস্ট নই। সেই জন্য যেরকম অনলাইনে দেখতে পাই বা যেটা পছন্দ হয় সেইটাকে একটু অনুকরণ করে এঁকে নেওয়ার চেষ্টা করি, এবং তারপরে এটাকে ল্যামিনেট করে দেওয়ালে অলরেডি একটা ছবি আমার টাঙানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেটা, এবং মাঝে মধ্যেই আমার ভিডিওতে তোমরা ওটাকে দেখতেও পাবে। আমি ভ্যান গগের পেন্টিং দ্য স্টারি নাইট ওইটারই একটু অনুকরণ করে ভালো করে এঁকে নিয়ে, ভালো করে কিনা জানি না, যাই হোক এঁকে নিয়ে তারপরে ওটাকে ল্যামিনেট করে দেওয়ালে রেখে দিয়েছি। সেরকমই একটা ইচ্ছে এটার ক্ষেত্রেও করব, দেখা যাক কতটা করতে পারি। কারণ বাড়ি যাওয়ার আগেই এটা ভেবেছি যে শেষ করে রং করে নিয়ে তারপরে ভালো মতন ল্যামিনেট করে দেওয়ালে একেবারে আটকে তারপরেই যাব। দেখা যাক। আপাতত আঁকাটা তো হয়ে গেছে, এবার এটাকে স্কেচ পেন দিয়ে ভালো মতন একটু আউটলাইন করে নিচ্ছি, আর তারপরে সময় মতন ঠান্ডা মাথায় রংটাকে কমপ্লিট করব। দেখতে কেমন হয়েছে বলো তো? আজকে ডিনারেও সেম মেনু। আমার একদম আজকে রুটি বানাতে ইচ্ছে করলো না, আর ভাতের পরিমাণটা দেখে প্লিজ হেসো না, কারণ যেহেতু আজকে দুপুরবেলাতে ভালোই খাওয়া দাওয়াটা হয়েছিল, রাত্রে আমার খুব একটা খাবার ইচ্ছেটা ছিল না বা খিদে ছিল না, সেই জন্য এই ভাতটুকুই নিয়েছি। তবে হ্যাঁ, যতই মনে হোক না কেন যে কম ভাত, সামনে থাকলে বুঝতে পারতে খুব একটা কমও কিন্তু নয়। আর চিকেনের সাইজগুলো দেখেছো? বাপ রে, বিশাল, একেবারে গাবদা সাইজের। তো সেই জন্যই বোধহয় দুপুরে খাওয়ার পরে ওই খাবারটা হজম হতে অনেকটা সময় নিয়েছে, সেই জন্য অতটা খিদে খিদে পাচ্ছিল না। গতকাল ভেবেছিলাম এই সেমুইয়ের পায়েসটা খাবো, কিন্তু না, তখন আর খেতে ইচ্ছে করেনি, তাই আজকে একটু মিষ্টি মুখ করতে ইচ্ছে করছে। সেই জন্য দুজনের জন্যই অল্প অল্প করে সেমুইয়ের পায়েস নিয়ে নিচ্ছি। আর এরকম ঝাল ঝাল খাবারের পরে মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোও লাগে। তবে আজকেও থেকে যাবে, কারণ এটা পরিমাণে বেশ অনেকটাই বানানো হয়েছে, তো তাই বেশ 2-3 দিন ধরে খাওয়া যাবে। আর দেখবে রাত্রিবেলা শীতকালে রুটি বা ইত্যাদি খাওয়ার পরে একটুখানি মিষ্টি মিষ্টি খেতে কিছু ইচ্ছে করে, সেই জন্য এটা থাকুক, পরে আবার না হয় খাওয়া যাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আর কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, কোথাও গিয়ে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন জানাই বাই।